মায়া কই তুই? উত্তরে মায়া বলল, এই তো রিকশায় আছি। তুই কোথায়, কলেজে নাকি বাসায়? রাস্তায় আছি, কলেজে হতে বের হয়ে গেছি, ক্লাসে মন বসছে না তাই। মায়া রাফাকে আশ্বস্ত করে বলল, আচ্ছা ঠিক আছে, তুই আমাদের বাসায় আয়, তোর সাথে সেখানে দেখা হবে। কথাটা বলে মায়া কল কাটতে চাইলে রাফা তৎক্ষণাৎ ডাকলো, মায়াকে বলল। মায়া শোন। বল, শুনছি। রাফা রিনরিনে গলায় বলল। তুই কলেজ গেটের সামনে আসতে পারবি? আমি সেখানেই দাঁড়িয়ে আছি। রাফার কথায় মায়া কপাল কুঁচকালো। কলেজ গেটের সামনে যাওয়া মানে মায়ার ঈদের লোকদের কাছে ধরা পড়ে যাওয়া। মায়া এমনিই লুকিয়ে এসেছে ওই বাড়ির মানুষ থেকে। এখন যদি কোনোভাবে মায়ার খবরটা হৃদের কানে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। মায়া রাফার কথায় তৎক্ষণাৎ নিষেধ করে বলল, আমি ওইখানে যেতে পারবো না রাফা, সমস্যা হবে। তাছাড়া আমি আমার শ্বশুর বাড়িতে কাউকে বলে আসিনি। তোর সাথে দেখা করার জন্য লুকিয়ে এসেছি। এখন যদি কলেজের সামনে যাই তাহলে নিশ্চয়ই কারো না কারো চোখে পড়ে যাব। বিষয়টা ওনার কানে গেলে রেগে যাবেন উনি। তুই তো জানিস উনি কেমন মানুষ। মায়াকে শেষ করতে না দিয়ে রাফা অনুনয় সুরে আকুতি করে বলল, মায়া প্লিজ, না করিস না, আমার বিষয়টা বোঝার চেষ্টা কর। আমি খুব বিপদে পড়ে তোকে এখানে ডাকছি, নয়তো ডাকতাম না। আমার তোকে অনেক কিছু বলার আছে, সেটা খান বাড়িতে কিংবা তোদের বাড়িতে বলার মতো পরিবেশ নেই। প্লিজ আয় না, জানো খুব আর্জেন্ট। রাফার আকুতির স্বরে মায়া নিষেধ করতে পারল না। মায়ার বিপদে যখন কেউ ছিল না তখন এই রাফা ছিল। আজ রাফার বিপদে মায়া না থাকলে বেশ স্বার্থপর দেখাবে মায়াকে। তাছাড়া মায়া কখনো নিজের আপনজনদের হাত ছেড়ে দেয় না। এবার যত বিপদই ভাসুক না কেন। মায়া দীর্ঘশ্বাস ফেলে বলল, অপেক্ষা কর, একটু সময় লাগবে আমার আসতে, রিকশা আছি। আচ্ছা আয়। মায়া কল কেটে হাতের ফোনটির দিকে তাকালো। হৃদ বাড়িতে নেই। গত দুদিন আগেই ওই রাতে ঢাকায় গিয়েছিল হৃদ, নিজের কোম্পানির তাগিদে। সঙ্গে অবশ্য আসিফও গিয়েছে, তবে মায়াকে সঙ্গে নেয়নি। চট্টগ্রামে রেখে গিয়েছে খান বাড়িতে। কথা ছিল হৃদ নিজের কাজ শেষ করে একদিন পর চট্টগ্রামে ফিরে আসবে। অথচ হৃদের ব্যস্ততা গোটা দুদিন পার হতে চলল। হৃদ চট্টগ্রামে ফিরতে পারছে না। একদিকে নিহাল খানের নির্বাচন, অপরদিকে নিজের কোম্পানি নিয়ে বিশাল ব্যস্ততায় দিন যাচ্ছে হৃদের। তাই এই সময়ে হৃদকে খুঁজে পাওয়াও মুশকিল। মায়ার সাথে হৃদের কথা হয়েছিল আরো একদিন আগে, তাও 5 মিনিটের জন্য। হৃদ জানিয়েছিল আজ চট্টগ্রামে ফিরবে। মায়ার ধারণা হৃদ হয়তো রাতের মাঝে চট্টগ্রামে ফিরতে পারে। সেই জন্য মায়া হৃদের চট্টগ্রামে ফেরার আগে একবার রাফার সাথে দেখা করার মন স্থির করলো। এবার হৃদের অগোচরে আল্লাহ আল্লাহ করে মায়া রাফার সাথে দেখা করে খানবাড়িতে ফিরতে পারলেই হলো। এরপর আর কখনো হৃদকে না জানিয়ে কোথাও যাবে না মায়া, এটাই শেষ। মায়া নিজেকে আড়াল করতেই গায়ের ওড়নাটি ভালোভাবে পেঁচালো। নিজেদের বাড়িতে না গিয়ে সময় নিয়ে কলেজ গেটের সম্মুখে পৌঁছতে মায়া রিক্সা থেকে নামলো। ভাড়া মিটিয়ে ভয়ার্থ চোখে এদিক সেদিক তাকাতেই বেশ কিছু পরিচিত মুখ দেখলো আশেপাশে। ধরা পড়ে যাওয়ার ভয়ে মায়া বারবার গায়ে ওড়নাটা টানলো। আজ কতদিন পর মায়া আবার নিজের কলেজের গেটে পা রেখেছে। এই কলেজ জুড়ে রয়েছে মায়ার অসংখ্য স্মৃতি। মায়া দীর্ঘশ্বাস ফেলে রাফার খোঁজে সামনে এগোতে চাইলে কেউ ঝড়ের গতিতে মায়াকে চাপটে জড়িয়ে ধরলো। ঝড়ের গতিতে মায়াকে চাপটে জড়িয়ে ধরলো। ভয়ার্থ মায়া নিজের তাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যেতেই রাফার ফোপানো শব্দ এলো মায়ার কানে। রাফা বলল, আই মিস ইউ জানো, অনেক মিস করেছি তোকে। মায়া দুহাতে রাফাকে জড়িয়ে ধরতে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো রাস্তার বেশ কিছু মানুষের দৃষ্টির কেন্দ্রবিন্দু ওরা দুজন। মায়া পরিচিত মানুষের দৃষ্টিতে পড়তে চায় না বলে রাফার পিঠে হাত বুলিয়ে আশ্বস্ত করে বলল, রাফা, মানুষ আমাদের দেখছে, ছাড় আমাকে। পরিচিত কারোর চোখে আমি ধরা পড়ে গেলে সমস্যা হবে, চল অন্য কোথাও বসি আমরা। মায়ার কথায় রাফা তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে আশেপাশে তাকালো। 2 বান্ধবীর ভালোবাসা বেশ মানুষের দৃষ্টি কেড়েছে। রাফা নিজের চোখ মুছে মায়ার হাত চেপে রাস্তার অপর পাশে যেতে যেতে বলল, আমাকে ভুল বুঝিস না মায়া, আমি নিরুপায় হয়ে তোকে আজ এখানে আনতে বাধ্য হয়েছি। তবে বিশ্বাস রাখ, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। কিছু সত্যি মোকাবেলা আমি একা করতে পারছিলাম না বলেই তোকে ডাকলাম। আমার তোর সাহায্যর খুব প্রয়োজন। রাফার কথার মানে মায়া তৎক্ষণাৎ বুঝল না,
কিসের সত্য আর কিসের ক্ষতি করবে রাফা মায়ার? মায়া অবুঝ গলায় শুধালো রাফাকে, বলল, কিসের সত্য কিসের ক্ষতির কথা বলছিস তুই আমাকে? কি হয়েছে তোর? আমার কি সাহায্য লাগবে? রাফা মায়াকে নিয়ে রাস্তা পার হয়ে কয়েক কদম হেঁটে সামনে এগোলো। কলেজ রোডের পাশে একটা রেস্টুরেন্টের সম্মুখে দাঁড়ালো। মায়া তখনও রাফার দিকে কৌতূহল চোখে তাকিয়ে উত্তরের আশায়। রাফা রেস্টুরেন্টের ভিতরের দিকে তাকিয়ে মায়ার হাতটা শক্ত করে চেপে পরপর দুটো বড়সড় নিঃশ্বাস ফেলে নিজেকে প্রস্তুত করলো। মায়াকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতে করতে বলল, নাদিম ভাই এখানে এসেছেন। মায়া তখনও রাফার কথাটা চট করে বুঝতে পারল না, বরং রাফার সাথে পা মিলিয়ে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতে করতে আগের মতোই কৌতূহল নিয়ে জানতে চাইল। কোন নাদিম ভাই? কার কথা বলছিস তুই? মায়ার ধারণাতে ছিল না চেয়ারম্যান সাহেবের ছেলে নাদিম মায়ার সঙ্গে দেখা করতে চট্টগ্রামে চলে আসবে, তাও আবারও রাফা নাদিমকে মায়ার অবধি নিয়ে আসবে। রাফার কাজটা মায়ার কাছে অবিশ্বাস্য হলো, এটাই সত্য ছিল। রাফা মায়াকে বিশ্বাস দিয়ে একই গলায় বলল, আশুগঞ্জের নাদিম ভাই যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল, সেই নাদিম ভাই চট্টগ্রাম এসেছে তোর সাথে দেখা করতে। রাফার কথায় মায়া আকাশ সমান চমকালো, ভরকালো, উত্তেজিত হয়ে অবিশ্বাস্য গলায় বলল, কি? মায়ার অবিশ্বাস্য চিৎকারে রাফা তৎক্ষণাৎ মায়ার দুহাত নিজের দুহাতের মুঠোয় চেপে বলল, প্লিজ জানু, হাইপার হোস না, খুব বিপদে পড়ে তোকে এখানে এনেছি। শুধু তুই একবার আমার সাথে থাক, বাকিটা নিজে বুঝতে পারবি কেন তোকে এখানে ডেকেছি। মায়া উত্তেজিত গলায় তৎক্ষণাৎ নাকচ করে বলল, অসম্ভব। আমি এই মুহূর্তে এখানে থাকলে কি হতে পারে সেটা তুই জানিস রাফা। উনি আমাকে, তোকে, নাদিম ভাইকে কাউকেই ছাড়বে না, জানে মেরে ফেলবে সবাইকে। তাছাড়া তুই জানিস নাদিম ভাইয়ের চট্টগ্রামে আসা আর আমার মুখোমুখি হওয়া মানে কি হতে পারে। তুই জেনে শুনে আমার সাথে বেইমানি করেছিস রাফা। আমি তোকে বিশ্বাস করেছিলাম, এমনটা না করলেও পারতি। মায়া চলে যেতে চাইলে রাফা দুহাতে মায়াকে টেনে বাধা দিয়ে উত্তেজিত গলায় বলল, আমার কথাটা শোন মায়া, প্লিজ। তোকে মিথ্যা বলতে চাইনি, কিন্তু তাছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি তোর কোনো কথা শুনবো না, আমাকে ছাড় রাফা। আমার এখানে থাকা মানে সকলের জন্য বিপদ। উনি আমাকে জানে মেরে ফেলবে রাফা, প্লিজ আমাকে ছাড়, যেতে দে। রাফা যখন কোনোভাবে মায়াকে আটকাতে পারছিল না, তখন হুট করে বলে উঠল রাফা। আমি নাদিম ভাইয়াকে পছন্দ করি মায়া, প্লিজ আমাকে হেল্প কর। রাফার কথায় মায়া থমকে দাঁড়ানোর মতো ধাক্কা খেলো, জোরাজুরি থামিয়ে শক ঢাওয়ার পতন করে বলল, তুই তো আসিফ ভাইকে পছন্দ করতি রাফা, তাই না? রাফা তৎক্ষণাৎ অসম্মতি জানিয়ে বলল। না। রাফার কথায় মায়ার ভিতরকার অস্থিরতা বাড়ল। মায়া ফের বলল, না মানে? আসিফ ভাই যে তোকে পছন্দ করে সেটার কি হবে? মায়ার কথায় রাফার ভীষণ কান্না পেল। সে নিজের কান্না আটকাতে চেয়ে রাফা কান্না ভেজা গলায় বলল। আমি ম্যারিড মায়া। রাফার কথায় মুহূর্তেই যেন মায়ার মাথা চক্কর দিয়ে উঠল। রাফা ম্যারিড মানে? রাফা বিয়ে করে নিল অথচ মায়া জানে না? আল্লাহ কখন করলো রাফা এই বিয়ে? রাফা যে বিয়ে করলো সেটা কি আসিফ ভাই জানে, নাকি আসিফ ভাইয়ের সাথেই রাফার বিয়ে হয়েছে? রাফার যদি আসিফ ভাইয়ের সাথে বিয়ে হতো তাহলে রাফা কেন নাদিম ভাইকে পছন্দ করতে যাবে? তাছাড়া নাদিম ভাই কি রাফাকে পছন্দ করে, নাকি একতরফা শুধু রাফাই পছন্দ করে নাদিম ভাইকে? মায়া নিজের চিন্তা ভাবনায় সে নিজেই গোলক ধাঁধায় পড়ে গেল। অস্থির উত্তেজিত গলায় মায়া রাফাকে শুধালো। ম্যারিড মানে কাকে বিয়ে করেছিস তুই? তোর জামাইকে? মায়ার কথায় রাফা তৎক্ষণাৎ উত্তর করতে পারল না, শুধু মায়ার চোখের দিকে তাকিয়ে নীরবে নিজের চোখের পানি ফেলল। রাফার বাঁধ ভাঙা কান্নায় মায়ার সর্বাঙ্গ কেঁপে উঠল অজানা ভয়ে। শুকনো ঢোক গিলে মায়া ভয়ার্থ মুখে বলল, রাফা, তুই আমাকে অন্তত এটা বলিস না যে তুই নাদিম ভাইকে বিয়ে করেছিস, তাহলে আমার হার্ট অ্যাটাক কনফার্ম। রাফা তখনও চুপ। মায়া রাফার নীরবতাকে সম্মতি ধরে নিয়ে আতঙ্কে মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ গো, শেষ। রাফা, তোর পরিবার জানে তুই যে ম্যারিড, নাদিম ভাইকে বিয়ে করেছিস সেটা? রাফা মাথা নেড়ে অসম্মতি জানালো, যার অর্থ ওর পরিবার জানে না এই বিয়েটা সম্পর্কে। মায়া অস্থির উত্তেজিত গলায় আবারও প্রশ্নটা করে বসলো। আর আসিফ ভাই, উনি জানে তোর যে বিয়ে হয়েছে সেটা? রাফা তাতেও অসম্মতি জানালো, আসিফ জানে না বলে।
মায়া উত্তেজিত ভঙ্গিতে আরো কিছু বলার আগেই এক পুরুষালী কণ্ঠ ভেসে এলো মায়ার কানে। কেমন আছো মামা? মায়া চমকে উঠে পাশে তাকাতে তাকাতে পেল মায়াদের থেকে খানিকটা দূরে নাদিমকে দাঁড়িয়ে দেখতে। নাদিমকে দেখে মায়ার গলা শুকিয়ে এলো হৃদের ভয়ে। যদি হৃদ জানে মায়া নাদিমের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে পালিয়ে এসেছে, তাহলে আজ মায়ার শেষ রক্ষা হবে না। মায়ার মনে হলো সে মস্ত বড় ভুল করেছে এখানে এসে। মায়ার উচিত হয়নি কাউকে না জানিয়ে এখানে আসাটা, বিশেষ করে হৃদকে। মায়া নাদিমের কথার উত্তর না দিয়ে বরং নিজেই প্রশ্ন করে বসলো। আপনি এখানে কেন এসেছেন ভাইয়া? মায়ার কথাই তৎক্ষণাৎ উত্তর করলো নাদিম, বেশ শান্ত কণ্ঠে বলল। তোমার সাথে দেখা করতে। নাদিমের কথায় মায়া শক্ত গলায় বলল, আপনি ভুল করেছেন ভাইয়া, আপনার এখানে আসা উচিত হয়নি, বিশেষ করে আমার মুখোমুখি হওয়াটা ঠিক হয়নি। আমার স্বামী জানতে। মায়ার কথা শেষ করতে না দিয়ে মাঝে নাদিম বলে উঠল, তোমার সাথে বিয়ে তো আমারও হয়েছিল মামা, সেক্ষেত্রে আমিও তোমার। নাদিমকে বলতে না দিয়ে মায়া বেশ শক্ত গলায় শুধালো, আমার আপনার সাথে কোনো বিয়ে টিয়ে হয়নি। সেদিন আমি কবুল বলিনি। আমি শুরু থেকে হৃদ খানের বউ ছিলাম, আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। অন্তত যতদিন বেঁচে আছি ততদিন। মায়ার শক্ত চোয়াল, মাস্কের উপরে ভাষা দুটি চোখে নিদারুণ নিষ্ঠুর তেজ। নাদিম মায়ার কথায় ধাতস্থ হলো, দৃষ্টি নমনীয় হয়ে এলো মায়ার রাগের চোখের দিকে তাকিয়ে। নাদিম এই প্রথম মায়াকে কোনো কিছুতে রাগান্বিত হতে দেখেছে। নয়তো নাদিমের চেনা সেই অল্প বয়সী মায়া থেকে তরুণী হওয়া মায়াকে সে কখনো রাগ ক্ষোভ প্রকাশ করতে দেখেনি। সবসময় মায়া ছিল প্রাণচঞ্চল আর উজ্জীবিত। নাদিম আজ থেকে নয়, সেই স্কুল জীবন থেকে মায়াকে একতরফা ভালোবেসে এসেছে। এতকাল সে অপেক্ষা ছিল মায়ার বড় হওয়ার, কিন্তু নাদিমের ধারণাতে ছিল না ওর ভালোবাসার মানুষ বড় হতে হতে অন্য কারো ঘরের ঘরবালি হয়ে যাবে। নাদিম যদি আগে বুঝতো তাকে তার ভালোবাসার মানুষ হারাতে হবে, তাহলে সে কখনো মায়ার অপেক্ষা নয়, বরং বাল্যবিবাহ করত মায়াকে। তীব্র বুক দহনে চোখ ভিজে উঠল নাদিমের। মনের ভিতরকার অদৃশ্য কষ্টগুলো গলা চেপে ধরল যাতনায়। ছেলে মানুষের নাকি কাঁদতে নেই মানুষ বলে, ছেলেদের কাঁদলে নাকি শোভা পায় না, অথচ হাসি কান্না ব্যথা ছেলে মেয়ে উভয়ের সমান ফিল হয়। তাহলে এই সমাজ কেন বলে ছেলেদের কাঁদতে নেই? নাদিম বিষপান করার মতো নিজের কষ্টগুলো গিলে ফেলল। নিজেকে সংযম করে নমনীয় দৃষ্টিতে মায়ার দিকে তাকাতেই চোখ পড়ল মায়ার দুহাতে সোনার দুটো বালার দিকে। বিবাহিত মেয়েরা এসব সোনার চুরি পরে স্বামীর মঙ্গলের জন্য। এই কথার কতটুকু সত্যতা আছে সেটা জানা নেই নাদিমের। তবে মায়ার হাতে সোনার বালা, আঙ্গুলের মাঝে ডায়মন্ড রিং দেখে নাদিম মায়ার মাথা থেকে পা পর্যন্ত এক পলক দৃষ্টি বোলালো। মায়ার ফর্সা পায়ে চকচকে দুটো নুপুরও দেখলো সোনার। স্বামীর ঘরে বউদের এভাবেই সাজিয়ে রাখে। নাদিমও রাখতো যদি মায়া তার বউ হতো, কিন্তু নাদিমের আফসোস হয়তো সারা জীবনের। সে প্রিয় মানুষকে এতকাল চোখে চোখে রেখে তিলে তিলে বড় করেও অবশেষে হারিয়ে ফেলল। নাদিমের এই ব্যর্থতা কাকে শোনাবে, কে বুঝবে তাকে? নাদিম হাহাকার বুকে মায়াকে বোঝাতে চেয়ে বলল, তুমি অস্বীকার করলে কোনো কিছু মিথ্যে হয়ে যাবে না মায়া। তোমার কবুল বলাতে বিয়ে সম্পন্ন হয়েছিল আমাদের। তাছাড়া আমাদের বিয়েতে শুধু তুমি আর আমি একা ছিলাম না, বরং আমাদের দুই পরিবারের সম্মতিতে এই বিয়ে হয়েছে। নাদিমের কথা শেষ করার আগে পুরাই মায়া তপ্তক আক্রেশ মেজাজ দেখিয়ে বলল, আপনি কি পাগল? বললাম না আমি আপনাকে বিয়ে করিনি, তারপরেও কেন বারবার একই কথা বলছেন? আমি একজন বিবাহিত মেয়ে, আমার স্বামী জীবিত আছে। আল্লাহ না করুক যদি আমি বিধবাও হতাম, তারপরেও আপনাকে বিয়ে করতাম না, বরং আমি বিধবা হয়ে আমার স্বামীর অপেক্ষা করতাম। ইহকালে না হোক পরকালে তাকে আল্লাহর কাছে থেকে চেয়ে নিতাম। আমার স্বামী আমার, তার অংশীদার আপনাকে কেন। এই জীবনে অন্য কোনো পুরুষকে বানাতাম না। তারপরেও আপনার সুবিধার জন্য বলে রাখি, সেদিন আমি নয়, আমার বান্ধবী রাফা আপনাকে কবুল বলেছে। যদি আপনার মতে এই বিয়ে হয়ে থাকে, তাহলে রাফার সাথে হয়েছে, আপনার আমার সাথে নয়, বুঝেছেন আপনি?
মায়ার আত্মবিশ্বাস, স্বামীর প্রতি অসীম ভালোবাসার প্রখরতা দেখে নাদিমের মন অসংখ্য টুকরোয় খণ্ডিত হলো। আজ মায়ার এত ভালোবাসা নাদিমের জন্য হতে পারত। মায়ার বিশ্বাস, ভরসা সবকিছু নাদিমের জন্য হতো যদি নাদিম আরো আগে মায়াকে নিজের করে নিত, অপেক্ষায় না থেকে। নাদিমের মায়াকে হারানোর আফসোস ইহকালে আর যাওয়ার নয়। তারপরও নাদিম মায়াকে শুধিয়ে রাফা সম্পর্কে জানতে চাইলো। রাফাকে কার কথা বলছো তুমি? নাদিমের কথায় মায়া বিরক্ত চোখে পাশে তাকালো, নত মস্তিষ্কের রাফার দিকে। নাদিমের রাফার নাম মনে নেই। বিষয়টা রাফার কান পর্যন্ত যেতেই সে নীরবে অশ্রু ঝরালো। রাফা নত মস্তিষ্কে নিজের কান্না আটকাতে চাইলে মায়া রাফাকে কটাক্ষ করে বলল, তুই যারে স্বামী মানিস সে তোর নাম জানে না। এই লোককে ভালোবেসে তুই আমার সাথে বেইমান। মায়ার কথা শেষ করার আগে মাঝে ফোরন কাটলো নাদিম। খানিকটা উত্তেজিত গলায় শোধালো, স্বামী কিসের স্বামী? কার কথা বলছো তুমি মায়া? মায়া রাফাকে দেখিয়ে নাদিমকে বলল, আমার জায়গায় ও আপনাকে সেদিন কবুল বলেছিল। প্রশ্ন যদি আপনার করতেই হয় তাহলে ওকে করুন। ওর নাম রাফা, আমার বান্ধবী। আপনার বিয়েতে কবুল বলা নারী রাফা। মায়ার কথাই বেশ চমকালো নাদিম। অবিশ্বাস্য চোখে তাকালো নত মস্তিষ্কের রাফার দিকে। চট্টগ্রামে মায়ার সাথে দেখা করতে এসে যে নাদিম এমন সত্যের মুখোমুখি হবে সেটা জানা ছিল না ওর। মায়ার সঙ্গে নাদিমের দেখা করার পিছনে রাফার হাত ছিল। রাফার সাথে বিগত কয়েকদিন ধরে ফোনে কথা হচ্ছিল মায়াকে ঘিরে। নাদিম চাচ্ছিল মায়ার সাথে দেখা করতে, কিন্তু রিদ খানের জন্য সরাসরি মায়ার সাথে দেখা করার সুযোগ পাচ্ছিল না বলেই রাফার সাথে যোগাযোগ করেছিল নাদিম। তবে এখানে নাদিম রাফাকে খুঁজে বের করেনি, বরং রাফা মায়া নাদিমের বিয়ের পর থেকে নাদিমের খোঁজ নিত প্রায়। এমনকি নাদিমকে রিদ খান মারার পর প্রায় 20 দিন সে হসপিটালে ছিল। নাদিমের হসপিটালে থাকাকালীন সময়ে রাফাই গিয়েছিল নাদিমকে দেখতে হসপিটালে। সেদিনের পর থেকে রাফা প্রায় নাদিমকে কল দিয়ে বা মেসেজ করে খোঁজ খবর নিত। তবে নাদিমের জানা ছিল না রাফা নাদিমকে পছন্দ করে বা মায়ার জায়গায় কবুল বলা মেয়েটি রাফা ছিল। নাদিম খানিকটা অস্থির, উত্তেজিত হলো মায়ার কথায়। অধৈর্যের ন্যায় মায়াকে শুধিয়ে উত্তেজনায় বলল, একজনের বিয়ে অন্যজন কবুল বললে বিয়ে হয় কিভাবে মায়া? এটা পাপ। 3 শব্দে কবুল বললেই বিয়ে হয়ে যায় না। তাছাড়া বিয়ের খুতবা আমার আর তোমার নামে ছিল মায়া। এখানে তৃতীয় ব্যক্তি কবুল বললেও সে বিয়ে গ্রহণযোগ্য হবে না। এ বিয়ের সম্মতি না ধর্মের আছে আর না আইনের। বিয়ে শুধু কবুল বলা নয়, এখানে পাশাপাশি আরো অনেক কিছুই থাকে, যার কিছুতে রাফার নাম উল্লেখ ছিল না। তাছাড়া কবুল যদি রাফা বলে থাকে তাহলে বিয়ের রেজিস্ট্রের পেপার কে সাইন করেছিল মায়া? রেজিস্ট্রেশন পেপার তো তোমার আমার ছিল। আমি এত কিছু জানি না, শুধু জানি আমি সেদিন কবুলও বলিনি, রেজিস্টার পেপারে সাইনও করিনি। তুমি না জানলে তো হবে না মায়া, আমার জীবন এলোমেলো করে দিয়ে এখন তুমি সবকিছু থেকে সরেছে সহজে ছাড়া পেয়ে যাবে, তা তো হবে না। তোমার অসুস্থতার দোহাই দেওয়া আমি বিয়ে করতে বসেছিলাম সেদিন। আমার কাছে তুমি আর তোমার সুস্থতা কাম্য ছিল প্রথমে, কিন্তু এখন তুমি আমাকে নিঃশেষ করে স্বার্থপরের মতন পালিয়ে যাবে, সেটা তো আমি হতে দেব না। নাদিমের কথায় মায়ার রাগ বাড়ল। জেদি গলায় বলল, আপনারা যা করার করুন, আমি গেলাম। নাদিম মায়াকে থামিয়ে বলল, ম্যাম প্লিজ বাড়াবাড়ি করো না, আমি তোমাকে যেতে দেব না। সবকিছুর ঊর্ধ্বে আমি শুধু তোমাকে চাই মায়া, রাফাকে নয়। নাদিমের পরপর কথায় গা জ্বলে উঠল মায়ার। রাগে ক্ষোভে মায়া তৎক্ষণাৎ রাফার হাত চেপে ধরলো চলে যাওয়ার জন্য। নাদিমের সম্মুখে থাকলে পরিস্থিতি বিগড়ে যাবে। তাছাড়া মায়া রিতকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়েছে, সেই জন্য মায়া ঝামেলা না বাড়িয়ে চুপচাপ রেস্টুরেন্ট থেকে বের হতে চাইলো। কারণ নাদিম এই মুহূর্তে কোনো কিছু বোঝার পরিস্থিতিতে নেই। সে এক প্রকার জেদ ধরে বসে আছে মায়াকে চাই বলে। তাই এই মুহূর্তে কেউ নাদিমকে বোঝাতে চাইলেও সে বুঝবে না, কারণ এই মুহূর্তে নাদিম সত্যিটা মানতে চাচ্ছে না। হয়তো একদিন ঠিকই মেনে নিবে সত্যিটা। মায়া রাফার হাত চেপে নাদিমকে এড়িয়ে বের হতে চাইলে মায়ার পথ পুনরায় আটকে দাঁড়ালো নাদিম। মায়াকে বাধা দিয়ে বলল, কোথায় যাচ্ছ? মায়া শক্ত গলায় বলল, পথ ছাড়ুন ভাইয়া। আমার তোমার সাথে কথা শেষ হয়নি মায়া।
আমার আপনার সাথে কোনো কথা নেই। আপনি নাদিম মায়াকে অনুনয় করে বলল। মায়া প্লিজ আমার কথা শোনো, একটু বসো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। নাদিমের অনুনয়ে মায়া রাফার দিকে এক পলক তাকিয়ে বিরক্ত গলায় বলল। পথ ছাড়বেন ভাইয়া? আমার আপনাকে অসহ্য লাগছে। আমি আপনার কোনো কথা শুনতে রাজি নই। আমার পথ ছাড়ুন প্লিজ, যেতে দিন আমাদের। নাদিমের কণ্ঠে অনুনয় পরিবর্তে জেদি সুরে বলল। তুমি কবুল না বললে বিয়ে হবে না। ইসলাম মেয়েদের নীরবতাকেও সম্মতি লক্ষণ ধরে নেওয়া হয়। নাদিমের মন গড়া কথায় মায়ার রাগে কটমট করলো। রাফার অশ্রুসিক্ত অপরাধী মুখটার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে মায়া কিছু বলবে তার আগেই বিকট শব্দে ছিটকে দূরে সরে গেল মায়া আর রাফা। কারণ ততক্ষণে হৃদ দক্ষ হাতে নাদিমের ঘাড় চেপে ধারাম শব্দে টেবিলের উপর ভারী নামতেই বাড়ি মারতেই আর্তনাদে চিৎকার করলো নাদিম। ফ্লোরে লুটিয়ে পড়ে। নাদিমের কপাল ফেটে রক্ত ঝরতে আহাজারি চিৎকার করে উঠল রাফা। হৃদ রাগে রেডি করে গর্জে উঠে বলল। হারামির বাচ্চা, কলিজা বড় হয়ে গেছে তোর না? রিদ খান থাকতে তার বউয়ের সাথে সংসার করার স্বপ্ন দেখিস? জানে মায়া নাই না, বারবার মরতে আমার বউয়ের পিছনে আসিস। হৃদ গর্জনে পাশ থেকে চেয়ার উঠালো নাদিমকে মারতে। ততক্ষণে রাফা চিৎকার করে লুটিয়ে বসলো নাদিমের মাথাটা কোলে চেপে। রাফার চিৎকারে বিস্ময়ে স্তব্ধতায় জমে গেল আসিফ। রাফার নাদিমকে নিয়ে প্রতিটি আর্তনাদের চিৎকারে যেন আসিফের বুক ব্যথার কারণ হলো। আসিফের জানাশোনা হিসাবে কোথায় যেন অমিলের দেখা দিল। ভয়ার্থ মায়া দুহাতে মুখ চেপে কম্পিত শরীরে দাঁড়িয়ে সিটিয়ে। হৃদ রাফাকে উপেক্ষা করে হাতের চেয়ারটা মাথার ওপর উঠিয়ে ফ্লোরে ফেলতে ফেলতে গর্জনের চিৎকারে বলল। হারামির বাচ্চারে মানা করেছিলাম আমার বউয়ের পিছনে আসতে, তারপরও আসলো। আসিফ, আমার বন্দুক দে। হৃদের কথায় ভয়ার্থ মুখে তৎক্ষণাৎ চিৎকার করে উঠল রাফা। হৃদের কাছে আকুতি মিনতি করে কাঁদতে কাঁদতে বলল। ভাইয়া প্লিজ নাদিমকে আর মারবেন না। উনি এমনিতেই অনেক অসুস্থ। মায়ের সাথে বিয়ের বিষয়টা ক্লিয়ার করতে হতে এসেছিলেন। এখানে আমার ভুল, আমি মায়াকে ডেকেছিলাম। ভাইয়া প্লিজ নাদিমকে আর আঘাত করবেন না, উনি সত্যিই অসুস্থ। প্লিজ ভাইয়া। রাফার হুহু শব্দে কান্নায় আসিফ পাথর ন্যায় জমে দাঁড়ালো। তার মনে হলো সে খুব পছন্দের কিছু হারিয়ে ফেলেছে হয়তো। নাদিমকে ঘিরে রাফা আহাজারি চিৎকার করছে। রাফা রক্তাক্ত নাদিমকে শুধু পছন্দ নয়, তার থেকেও গভীর কিছু ফিল করে। ক্ষিপ্ত হৃদ রাফাকে উপেক্ষা করে নাদিমের কাছে পৌঁছতে চাইলে মায়া দৌড়ে আসে। রাফার কিছু হোক, মায়া চাই না। মায়া খুব ভালোবাসার মানুষদের মধ্যে রাফা একজন। মায়া হৃদকে আটকানোর আগে আসিফ হৃদকে পিছন থেকে চাপটে জড়িয়ে বলল। ভাই প্লিজ শান্ত হন, আশেপাশে আমাদের লোক আছে। বড় স্যার এই রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আছেন, আপনি নিচতলায়। ঝামেলার কবলে বড় স্যারের নাম খারাপ হতে পারে। বিষয়টা বোঝার চেষ্টা করুন, প্লিজ শান্ত হন, সামনে নির্বাচন। আসিফের কথায় হৃদ রাগে দাঁতে দাঁত পিষল। দুহাত মুষ্টিবদ্ধ করে কটমট করে আসিফ থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল। ছাড় আমারে। আসিফ ছেড়ে দিতেই হৃদ পাশের চেয়ারটায় লাথি মারতে মারতে বলল। শালার জিন্দেগি, বিয়া কইরাও শান্তি নাই। সব হারামি বাচ্চারা মরার জন্য আমার বউয়ের পিছনেই আসে। কথাটা বলতে বলতে হৃদ পাশে দাঁড়িয়ে থাকা মায়ার দিকে তেড়ে গেল। শক্ত হাতে মায়ার গাল চেপে রাগে দাঁতে দাঁত পিষে বলল। মানা করছিলাম না বাড়ি থেকে বের হতে, তারপরও কেন বের হলি? আমাকে মানুষ মনে হয় না তোর? নাকি স্বামী থেকে নাগর বেশি প্রিয়? এই নাগরের জন্য বারবার আমার অবাধ্য হোস? এত ভালোবাসা তোর নাগরের জন্য? তাহলে আমার সাথে আছিস কেন? যা, চলে যা আমার জীবন থেকে। তোর মতো নারীর প্রয়োজন আমার না। রোজ একটা করে কাহিনী, আর ভালো লাগছে না। না থাকবে বউ, আর না থাকবে অশান্তি। যা, বের হ আমার জীবন থেকে বেয়াদব। কথাটা বলেই হৃদ মায়াকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। যে হিংস্রতায় রেস্টুরেন্টে ঢুকেছিল ঠিক একই রাগের তোপে হনহনিয়ে বেরিয়ে গেল। মায়া বিষণ্ণতায় দাঁড়িয়ে। ঠিক তার মিনিট যেতে না যেতেই রেস্টুরেন্টের দোতলা থেকে দৌড়ে বেরিয়ে এলো রাদীপ। ভাঙচুর আর নাদিমের রক্তাক্ত অবস্থা দেখে হৃদের রাগের কারণটা বুঝল রাদীপ। রাদীপ মায়ার পাশাপাশি দাঁড়িয়ে সূক্ষ্ম নজরে সবকিছু অবলোকন করে দীর্ঘশ্বাস ফেলে আসিফকে বলল।
আসিফ ভাই, আপনি ছেলেটিকে হসপিটালে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আমি ভাবিকে বাড়িতে নিয়ে যাচ্ছি। আসিফ নিজের অসহনীয় ব্যথাগুলো বুকে চাপলো। রাফার কোল হতে নাদিমকে উঠাতে গিয়ে দুহাতে কাঁপলো আসিফের। অস্থির রাফা আসিফকে দেখলো না, বরং সে বেহুশ নাদিমের জন্য কাঁদতে ব্যস্ত। আসিফ লোক লাগিয়ে নাদিমকে নিয়ে বেরিয়ে যেতেই রাদীপ মায়াকে নিয়ে গাড়িতে বসলো। উদ্দেশ্য, মায়াকে খানবাড়িতে নামিয়ে দিয়ে সে পুনরায় এই হসপিটালে ফিরে আসবে, কারণ সকাল হতে তারা আজকের বৈঠকের জন্য দৌড়াদৌড়ি করছিল। হৃদ শেষ রাতের দিকেই চট্টগ্রামে ফিরেছিল। তারপর থেকে হৃদও এখানেই ছিল। মায়ার এখানে আসার খবরটি হৃদের ছেলেদের মধ্যে কেউ দিচ্ছিল তখন। আলোচনা ছেড়ে হৃদকে রাগান্বিত ভঙ্গিতে বেরিয়ে যেতে দেখে রাদীপ বুঝতে পেরেছিল হয়তো বড় কোনো ঝামেলা হয়েছে, কিন্তু রাদীপ নিজেও বুঝতে পারেনি মায়া নাদিম ছেলেটির সঙ্গে দেখা করতে খানবাড়ি থেকে দূরে এতটা পথ চলে আসবে। রাদীপ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে নত মস্তিষ্কের মায়ার দিকে এক পলক তাকিয়ে ড্রাইভিং করতে করতে বলল। এখানে কেন এসেছিলেন ভাবি? মায়া অপরাধীর ন্যায় বলল। আমি আমাদের বাসায় যেতে চেয়েছিলাম আরিফ ভাইয়ের সঙ্গে দেখা করতে। মাঝে রাফা যে আমাকে এখানে নাদিম ভাইয়ের সঙ্গে দেখা করতে নিয়ে আসবে বুঝতে পারিনি। রাদীপ মায়ার কথাই বলল। হৃদ ভাই আপনাকে নিয়ে খুব সেন্সিটিভ ভাবি। আপনাকে ঘিরে হৃদ ভাইয়ের পাগলামি আমরা সবাই দেখেছি। সেজন্য বলবো প্লিজ আপনিও কোথাও যাওয়ার আগে অন্তত ভাইকে একটা নক করে যাবেন, কেমন? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে বলল। আচ্ছা, রাদীপ পুনরায় ড্রাইভিং এ মনোযোগী হলো। তক্ষুনি রাদীপের ফোনে কল আসলো সুফিয়া খানের। রাদীপ ড্রাইভিং অবস্থায় সুফিয়া খানের কল রিসিভ করলো না, বরং কলটি কেটে দিয়ে ছোট মেসেজে পাঠালো যে সে ড্রাইভিং করছে, ফ্রি হয়ে কল দিবে। রাদীপের মেসেজ পেয়ে সুফিয়া খান আর কল না করায় মায়া সেদিকে তাকিয়ে রইল। হৃদের সঙ্গে ঘটে যাওয়া বিষয়গুলো এক মুহূর্তের জন্য ভুলে রাদীপের উদ্দেশ্যে বলল মায়া। ভাইয়া একটা প্রশ্ন করি আপনাকে। জি অবশ্যই। মায়া খানিকটা সময় নিয়ে আমতা আমতা করে বলল। আমি আম্মুকে খানবাড়িতে ফেরাতে চাচ্ছিলাম। মায়ার কথাটা বেশ স্বাভাবিকভাবে নিয়ে রাদীপ বলল। সমস্যা নেই ভাবি, আপনি আনতে পারেন। এদের কেউ কিছু বলবে না আপনাকে, বরং সবাই খুশি হবে আপনার আম্মু আসলে। দরকার হলে আমি গাড়ি পাঠাবো, আপনাদের বাড়িতে আন্টিকে নিয়ে আসবে ড্রাইভার। রাদীপের কথায় মায়া তৎক্ষণাৎ অসম্মতি জানিয়ে রাদীপকে শুধিয়ে বলল। আমি আমার আম্মুর কথা বলিনি ভাইয়া, আপনার আম্মুর কথা বলেছিলাম। আপনারা সবাই এখানে একত্রে আছেন, অথচ আম্মু একা ঢাকা থাকেন। আম্মুর সাথে কেউ নেই থাকার মতন। সেজন্য ভাবছিলাম আম্মুকে আমাদের সাথে খানবাড়িতে নিয়ে আসতে। তাছাড়া আব্বুও তো একা থাকেন, দুজনকে একত্রে করলে। মায়া কথাগুলো বলতে বলতে থেমে যায় সংকোচে। রাদীপ মায়ার কথায় তেমন প্রতিক্রিয়া দেখালো না, বরং রাদীপ বেশ ভাবলে সেহীনভাবে বলল। আমার আম্মু আব্বু এক হয়ে না ভাবি। আব্বুর কথা বলতে পারি না, তবে আমার আম্মু বেশ জেদি মানুষ, হৃদ ভাইয়ের মতন। কখনো কারো কথা শুনে নিজেদের ডিসিশন চেঞ্জ করে না। আমি ছোটবেলা অনেক চেয়েছিলাম আম্মু আব্বুকে একত্র করতে, কিন্তু দুজনের কেউ রাজি হয়নি। এজন্য প্রথম অনেক কান্নাকাটি করতাম, কিন্তু বড় হতে হতে সব কিছু মানিয়ে নিয়েছি। আপনি হয়তো আমার মতো একদিন সব কিছু মানিয়ে নেবেন, একটু ধৈর্য ধরুন। রাদীপের কথায় মায়া বেশ খারাপ লাগলো, তবে কোথায় যেন একটা ভরসা পেল রাদীপের কথায়। মায়া বেশ স্বতঃস্ফূর্ততাই বলল। তখন আপনি একা ছিলেন ভাইয়া, আজ আমি আপনার সাথে আছি। প্লিজ ভাইয়া চলুন না, শেষ একটাবার চেষ্টা করি আম্মু আব্বুকে একত্রে করার। প্লিজ ভাইয়া না করবেন না, কারণ আমি আম্মুকে খুব কাছ থেকে দেখেছি। ওনার শক্ত খোলসের ভেতরে নরম একটা মন আছে। এতকাল আপনারা সবাই আম্মুকে বলছেন আব্বুর সাথে একত্রে থাকতে, কিন্তু আব্বু কখনো আম্মুকে এটা বলেনি ওনার কাছে ফিরে আসতে। এজন্য হয়নি আম্মুর ফেরা, হয়নি। তবে আমার বিশ্বাস আব্বু বললে নিশ্চয় আম্মু ফিরে আসবেন খানবাড়িতে। আমরা কি পারি না ভাইয়া শেষ একটা বার আব্বুকে দিয়ে আম্মুকে খানবাড়িতে ফেরাতে? মায়ার কথাগুলো বেশ যুক্তিসঙ্গত মনে হলো রাদীপের। বেশ খানিকটা সময় নিয়ে ভাবলো মায়ার কথাগুলো। রাদীপের মনে যেন হঠাৎই মায়ার কথায় আসার আলো খুঁজে পেল। মায়ার কথাটা আসলেই সত্যি সুফিয়া খানকে এতকাল
পরিবারের মানুষ বলছিল খানবাড়িতে ফিরতে, কিন্তু কখনো নিহাল খান বলেনি বা আনতেও যায়নি সুফিয়া খানকে। সেই জন্য হয়তো সুফিয়া খানের রাগ দীর্ঘ 15 বছরেরও কাটেনি। রাদীপ চট করে মায়ার কথায় সম্মতি দিয়ে বেশ উৎফুল্লতা দেখিয়ে সঙ্গে সঙ্গে বলল, চলুন ভাবি, শেষ একটা চেষ্টা না হয় করেই ফেলি। তবে আব্বুকে কিভাবে রাজি করাবেন এসবের জন্য? মায়া রাদীপের কথায় খানিকটা চিন্তিত স্বরে বলল, আপাতত জানি না ভাইয়া, তবে রাতের ভেতরে কোনো একটা প্ল্যান করে ফেলবো ইনশাল্লাহ। মায়ার কথায় রাদীপও তৎক্ষণাৎ বলে উঠল। ইনশাল্লাহ। খানবাড়িতে উল্লাসে আয়োজন চলছে মায়ার প্রেগনেন্সিকে ঘিরে। মায়া প্রেগনেন্ট এই বিষয়টা সকলের মুখে মুখে ছড়িয়ে আছে খানবাড়িতে।